हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम एवरीवन। नमस्कार, आदाब। আজকে হচ্ছে ইংলিশের 4th ক্লাস। এর আগে আমি 3টি ক্লাস দিয়েছি। 3টি ক্লাসের মধ্যে আমি 3টি পেপার ডিসকাস করেছি। আপনারা যদি লেটস লার্ন বা অন্যান্য কোনো জায়গা থেকে ইংলিশের থিওরিটি পড়েন, থিওরিটি পড়ার পর যদি আপনি প্র্যাকটিসগুলো করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। ইউটিউবের মধ্যে যেখানেই ক্লাস করানো হয় ইংলিশের, সেখানে এইভাবে ডাইরেক্ট যে এক একটি পেপার এইভাবে ডিসকাশন করানো হয় না। করানো হয়, তবে এত ভালোভাবে করানো হয় না যাতে আমরা একদম ফ্রেন্ডলিভাবে বুঝতে পারি। তাই আমার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি একদম ফ্রেন্ডলিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের যে ঘরের ভাষা, সেই ঘরের ভাষা ইউজ করে। কারণ আমিও তো ফ্লুয়েন্ট বলতে পারি না ইংরেজি, কিন্তু আমি যা চেষ্টা করি যতটুকু আপনারা বুঝতে পারেন ততটুকু আমি চেষ্টা করি। আজকের প্রথম কোয়েশনটি হচ্ছে, দি টিচার স্টার্টেড দি ডে উইথ গ্রিট অ্যান্ড মিট অ্যাক্টিভিটি ইন উইচ শি আস্কড লার্নার্স টু শেয়ার অ্যান ইনসিডেন্ট দ্যাট দে এনজয়েড মোস্ট। দিস অ্যাক্টিভিটি উইল হেল্প দি লার্নার্স অফ ফার্স্ট গ্রেড টু। মানে একজন টিচার কি করছেন, শুরু করছেন ক্লাসে বা স্কুলের প্রথমেই তিনি শুরু করছেন একটি অ্যাক্টিভিটি দিয়ে, গ্রিট অ্যান্ড মিট, যেখানে সাক্ষাৎ করতে পারবে একজন আরেকজনের সাথে। সেই কিসের অ্যাক্টিভিটি হচ্ছে, শেয়ার অ্যান ইনসিডেন্ট দ্যাট দে এনজয়েড মোস্ট। তারা সব থেকে যেদিন এনজয় করেছে সেই দিনটির কথা তারা বলতে হয়েছে বা এইভাবে কোনো একটি কথা। তখন তিনি যে অ্যাক্টিভিটি করাচ্ছেন সেটা কিসের জন্য অ্যাক্টিভিটি করাচ্ছেন? অ্যাচিভিং গ্রোস মোটর স্কিল। গ্রোস মোটর স্কিল, একটি হচ্ছে গ্রোস মোটর স্কিল আর একটি হচ্ছে ফাইন মোটর স্কিল। গ্রস মোটর স্কিল যখন আপনি দৌড়াবেন, হাঁটবেন, ইয়োগা করবেন, তখন সেটা হবে গ্রস মোটর স্কিলের। কিন্তু ফাইন মোটর স্কিল যখন আপনি লিখবেন সেটা হবে ফাইন মোটর স্কিল। এখানে গ্রস আর মোটরের কথা বলা হয়েছে না। বিকাম ইফেক্টিভ কমিউনিকেটরস, কাম অন টাইম, ইন্ট্রোডিউস নিউ কনসেপ্ট উইথ ইচ আদার। তিনি একটি নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করাবেন। এখানে তিনি যে অ্যাক্টিভিটি করাচ্ছেন, অ্যাক্টিভিটির অর্থ কী? এটার অর্থ হচ্ছে যে কিসের জন্য তিনি করাচ্ছেন। বিকাম ইফেক্টিভ কমিউনিকেটরস, তারা যাতে ভালোভাবে কমিউনিকেট করতে পারে, তাদের যে কমিউনিকেশনের যে দক্ষতা আছে সেই দক্ষতাটি তারা উপভোগ করতে পারে বা তারা নিজের ভিতরে যা আছে তা এক্সপ্রেস করতে পারে, সেটার জন্য তিনি ভালো কমিউনিকেটরস হিসাবে গড়ে তোলার জন্য সেই জন্য তিনি এই অ্যাক্টিভিটি করাচ্ছেন। 2 নম্বর কোয়েশনটি হচ্ছে, উইচ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড আনকনসিয়াসলি। একটি হচ্ছে কনসিয়াসলি আর একটি হচ্ছে আনকনসিয়াসলি। কনসিয়াসলি যখন আপনি স্কুলের মধ্যে বা আপনার মনোযোগ সহকারে ধ্যান দিয়ে যখন কোনো ভাষা শিখবেন তখন কনসিয়াস হবে। আর আনকনসিয়াস যখন আপনি কোনো মনোযোগ না, কোনো স্কুলের মধ্যে না গিয়ে অটোমেটিকভাবে শিখে ফেলবেন, সেটা হচ্ছে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা আমরা আনকনসিয়াসলি শিখি, আর কনসিয়াসলি যেটা শিখি সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যখন আমরা স্কুলের মধ্যে গিয়ে বা কোনো ইনস্টিটিউশনের মধ্যে গিয়ে যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখি তখন সেটা হচ্ছে এফোর্ট করে, প্র্যাকটিস করে যেটা শিখি সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে আনকনসিয়াসলি আমরা কোনটা শিখি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, স্কুল ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ। 2, 3, 4 তিনটি হচ্ছে কনসিয়াস, আপনার ধ্যান দিতে হবে। কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আমরা এত মনোযোগ, এত প্র্যাকটিস, এত এফোর্ট কিছু করা লাগে না, আনকনসিয়াসলি অটোমেটিকভাবে আমাদের মাথায় ঢুকে যায়, সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কোয়েশ্চেন নাম্বার 3, এ স্কুল লিডার মাস্ট অর্গানাইজ অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন 3 to 9 years অফ এজ গ্রুপ 2। স্কুল লিডার যে অ্যাসেসমেন্ট করেন 3 থেকে 9 বছরের মধ্যে, তিনি কেন করেন? ক্যাটাগরাইজ দেন, তাদেরকে ক্যাটাগরাইজ করার জন্য, মানে আলাদা আলাদা বর্গীকৃত করার জন্য। গ্রেড দেন, তাদেরকে গ্রেড দেওয়ার জন্য। অ্যাসেস দেয়ার স্ট্রেংথ, নিড অ্যান্ড ইন্টারেস্টস। ডিটেইন দেম অ্যাকর্ডিং টু র্যাঙ্ক। এই র্যাঙ্ক, গ্রেড, ক্যাটাগরাইজ তিনটি হচ্ছে নেগেটিভ অপশন। যখন আপনি নেগেটিভ এইভাবে এলিমিনেট করতে পারবেন,
যখন নেগেটিভ অপশনটি জানতে পারবেন তখন এলিমিনেট করতে পারবেন। আমি 3-4টি যে ভিডিও সবটিতেই নেগেটিভ যে অপশনটি থাকে সেটি বলে দিচ্ছি। আপনি কখনো ক্যাটাগরাইজ করবেন না, গ্রেড দিবেন না, র্যাঙ্ক দিবেন না, এইসব করবেন না। আপনি কি করছেন, অ্যাসেস দেয়ার স্ট্রেংথ, নিড অ্যান্ড ইন্টারেস্ট। তাদের যে ইন্টারেস্ট আছে, তাদের যে প্রয়োজন, তাদের যে স্ট্রেংথটা কতটুকু আছে সেটা বোঝার জন্য আপনি অ্যাসেসমেন্টটা করেন। অ্যাসেস দেয়ার স্ট্রেংথস, নিড অ্যান্ড ইন্টারেস্টস। Question number 4. Grade 3 is an important learning stage for children as it signifies shift from learn to write to read to learn. এই অপশনটি সঠিক অপশনটি আমি বলে দিচ্ছি। 2 নম্বর অপশনটি হচ্ছে সঠিক, লার্ন টু রিড, রিড টু লার্ন। এটার আমার ভালোভাবে জানা নাই এর অর্থটি কি। লার্ন টু রিড হয়তো বুঝে পড়বে, সেটা হতে পারে, আমার মনে পড়ছে না সেটা কি এটার অর্থ, তাই এটা বলতে পারছি না। এটা মুখস্থ করবেন। এটা ইবিএস এর মধ্যেও আসে, আমি কোয়েশনের মধ্যে দেখেছি, অন্যান্য সাবজেক্টের মধ্যেও আসে। ক্লাস 3টা অনেক ইম্পর্টেন্ট থাকে। Question number 5. Focus on whether the learner can apply the skill and concept that she or he has acquired and learned. যখন তারা কিছু শিখবে, শেখার পর তারা অ্যাপ্লাই করবে, সেটা কি? কম্প্রিহেন্সিভ লার্নিং, কন্টেন্ট বেসড লার্নিং, কম্পিটেন্সি বেসড লার্নিং, কোঅপারেটিভ লার্নিং। তারা কতটুকু পারঙ্গ হচ্ছে, তারা অ্যাপ্লাই করতে পারছে, তারা যখন কিছু শিখছে, শেখার পর তারা অ্যাপ্লাই করতে পারছে, সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং। क्वेश्चन नंबर 5. ए चील सेज मेरे लिए वेट मत करना, मैं लेट हो सकता हूँ। शी यूजेस 2 words in English, speaking in Hindi. This is an example of dialect, code switching, multilingualism, code mixing. একটি হচ্ছে কোড মিক্সিং, একটি হচ্ছে কোড সুইচিং। কোড মিক্সিংটা হচ্ছে যখন আপনি একটি ভাষা বলবেন, একটি ভাষা বলার সময় আরেকটি ভাষার একটি ওয়ার্ড বলবেন। যেমন মেরে লিয়ে ওয়েট করনা, মেরে লিয়ে আপনি কি করছেন, হিন্দি বলছেন, হিন্দি বলার সাথে সাথে যে ওয়েট একটি ইংরেজির ভাষা একটি ওয়ার্ড ইউজ করছেন, তখন সেটা হবে কোড মিক্সিং। আর কোড সুইচিং যখন আপনি, যেমন আমি এখন বাংলা বলছি, বাংলা বলে বলে হঠাৎ আমি হিন্দিতে চলে গেলাম, যে সুইচ করলাম, তখন বাংলা কথা বলা বন্ধ করে দিলাম, শুধু হিন্দিতে কথা বলতে লাগলাম, তখন সেটা হবে কোড সুইচিং। মেরে লিয়ে ওয়েট করনা, এটা হচ্ছে কোড মিক্সিং, মিক্স করেছে দুইটি ভাষা, একটি ভাষার সাথে আরেকটি ভাষা মিক্স করেছে। Question number 7. To fill the learning gaps, a language teacher is doing remedial teaching. She defined these gaps with micro teaching, comprehensive test, competitive test, diagnostic test. যখন গ্যাপ আসবে, যখন কিছু আপনি পরীক্ষা একটি নেবেন, পরীক্ষা নেবার জন্য তাদের যে গ্যাপটি জানবেন, তখন গ্যাপ জানার পর তাদের কোথায় অসুবিধা হচ্ছে সেটা জানবেন, জানার পর তাদের যে টিচিং দিবেন সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। আপনি যে জানতে সময় যে একটা টেস্ট নিলেন, সেই টেস্টটা কী নামে পরিচিত, সেই টেস্টটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। Question number 8. The teacher divides the class into groups of 5 and give them a report to read. একটি রিপোর্ট দিয়েছেন পড়ার জন্য। ডিসকাস among the group, এবং তিনি কি করেছেন, গ্রুপের সাথে ডিসকাস করার কথা বলছেন। and then make notes and write brief summary of it. She is attempting to promote there. তিনি কি প্রমোট করতে চাচ্ছেন, যে এইভাবে রিপোর্টটি পড়ার জন্য, তারপরে ডিসকাস করার জন্য, তারপর সেখান থেকে নোট লেখার জন্য। তখন তিনি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, একাডেমিক ল্যাঙ্গুয়েজ, ডিসকোর্স কম্পিটেন্সি, গ্রুপ ডিসকাশন। তিনি এখানে যে একাডেমিক রিলেটেড কাজ করাচ্ছেন, সেখানে একাডেমিক ল্যাঙ্গুয়েজ অপশনটি সঠিক। Question number 9. A language teacher asked the students of class 5 to write a paragraph. After they finished their first draft, the teacher asked them to swap their
প্যারাগ্রাফ উইথ দেয়ার পেয়ার ফর দেয়ার ফিডব্যাক। পেয়ার ফিডব্যাক শুড, এত সব ঘুরে ফিরে কথার কিছুই নাই, মানে এর সঠিক কিওয়ার্ডটি হচ্ছে পেয়ার ফিডব্যাকটা কি, পেয়ার ফিডব্যাকটা উচিত না উচিত নয়। বি অ্যাভয়েডেড এস পেয়ার্স ক্যান নট গিভ সাচ ফিডব্যাক, এটা অ্যাভয়েড করে চলবে, পেয়ারে এভাবে ফিডব্যাক দিতে পারবে না। নট বি প্র্যাকটিসড as it is responsibility of the teacher not the peers, এটা হচ্ছে টিচারের রেসপন্সিবিলিটি, পেয়াররা ফিডব্যাক দেবে না। বি ইউজড অনলি উইথ দি রাইটিং স্কিল অ্যান্ড নট উইথ আদার 3 স্কিল, মানে শুধু রাইটিং স্কিলের LSR W যে স্কিল আছে, শুধু আর এর যে রাইটিংয়ের যে স্কিল সেটা শুধু ইউজ করবেন, অনলি নেগেটিভ ওয়ার্ড, আর অন্যান্য যে স্কিল আছে সেগুলোর জন্য ইউজ করবেন না। বি ইউজড অন এ রেগুলার বেসিস উইথ রাইটিং টাস্ক, সব সময় রেগুলারভাবে ইউজ করবেন। পেয়ার ফিডব্যাকটা হচ্ছে অনেক ভালো, পেয়ার ফিডব্যাক সব থেকে ভালো থাকে। বি ইউজড অন এ রেগুলার বেসিস উইথ রাইটিং টাস্ক, তখন একজন আরেকজনকে বলবে, তখন এটি ভালো হবে ফিডব্যাকটা। এই যে কমেন্টের মধ্যে আপনি ফিডব্যাক দিতে পারবেন, আপনি যদি কমেন্টের মধ্যে ফিডব্যাক দিন তাহলে আমি একটু ভালো ফিল করব যে আমি বোঝাতে পারছি, বা যদি পারছি না তাহলে আমি বুঝতে পারবো, বোঝার পর আমি চেষ্টা করব যে আরও ভালোভাবে বোঝানোর। আপনারা তো সবাই আমার সমবয়সী, আর আমার যতজন সাবস্ক্রাইব আছেন তার মধ্যে বেশিরভাগ আমাকে চিনেন, তাই ফিডব্যাকটি দিবেন কিভাবে পড়ানো যায় বা আরও ভালোভাবে কীভাবে পড়াতে পারি, একটি সঠিক মন্তব্যটি করবেন। আর আমি নতুন, তাই অনেক অসুবিধা হলে আপনি যে এই যে সেট পাচ্ছেন, একটি কোয়েশনের সেট পাচ্ছেন, আপনার জন্য অনেক ভালো হচ্ছে। বা বাংলার যে ক্লাসগুলো পাচ্ছেন এক সেট, অনলাইনের কোয়েশন সেট বা 23-24 কোয়েশন সেগুলি পাচ্ছেন, অনেক ভালো হচ্ছে। একদম সিরিয়াল ওয়াইজ একটি পেপার সলভ করে যাচ্ছেন, একদম যেভাবে আপনি পরীক্ষার হলে বসে কোয়েশন দেখতে পাবেন সেইভাবে। Question number 10. The language used in the playground, on the phone, or the interact socially with other people is a part of social language, academic language, discourse, competency, group discussion. সোশিয়াল ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনি সমাজের সাথে চলাফেরা করতে যে কথা বলেন সেটা হচ্ছে সোশিয়াল ল্যাঙ্গুয়েজ। প্লেগ্রাউন্ডের একটি সামাজিকরণের উদাহরণ, সোশ্যালাইজেশনের একটা পার্ট প্লেগ্রাউন্ড। ফোনেও যখন কথা বলছেন, ইন্টারাক্ট সোশিয়ালি, যখন সামাজিকভাবে আপনি কারো সাথে কথাবার্তা বলেন তখন এটা হয় সোশিয়াল ল্যাঙ্গুয়েজ। Question number 11. A teacher is teaching some selected and graded grammatical items to class 5. Which approach is she following in her class? Skill-based approach, constructivism approach, structural approach, task-based approach. Task-based approachের মধ্যে যে কোনো একটি টাস্ক দেওয়া হয়, সেখানে হয় টাস্ক বেসড অ্যাপ্রোচ। আর সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন মেথডটি হচ্ছে স্ট্রাকচারাল মেথড। স্ট্রাকচারাল মেথডের বা স্ট্রাকচারাল অ্যাপ্রোচের আরেকটি নাম হচ্ছে সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন, যেখানে আপনি স্ট্রাকচার দিয়ে শিখাবেন। Question number 12. A teacher decided to teach a short story to the learners of class 5 from their textbook. What do you think would be a while reading activity when doing a short story? একটি হচ্ছে while reading, একটি হচ্ছে প্রি রিডিং, একটি হচ্ছে পোস্ট রিডিং। while reading মানে পড়া চলাকালীন, যখন পাঠ পড়াচ্ছেন তখন পাঠের সাথে সাথে যে কাজ সেটা হচ্ছে while reading। আর প্রি রিডিং হচ্ছে যে কোনো একটি পাঠ পড়ার আগে যেটা, সেটা হচ্ছে প্রি রিডিং। আর পোস্ট রিডিং যখন একটি পাঠ পড়ে নেবেন তারপর যে করণীয় কাজ করবেন সেটা হচ্ছে পোস্ট রিডিং। প্রি রিডিং, পোস্ট রিডিং, while reading। 1 নম্বর অপশনটি হচ্ছে লার্নার্স প্রিডিক্ট দি ইভেন্টস ইন দি স্টোরি অন দি বেসিস অফ illustration. Learners do pair work and read mutually to one another. Teachers discusses the background of the story. Teacher first deals with the new and difficult words of the story. While reading activity, learners do pair work. যখন অ্যাক্টিভিটি চলবে তখন কি করবে, লার্নাররা পেয়ার মধ্যে কাজ করবে, আর কি করবে, তারা একজন আরেকজনের সাথে মিউচুয়ালি ট্রান্সফার করবে সেটা।
question number 13. Shreya scores well in dictation test of new words and also knows their meaning but is not able to use them while speaking or writing because these words are in her receptive vocabulary, productive vocabulary, content vocabulary, high frequency vocabulary. একটি হচ্ছে রিসেপটিভ আর একটি হচ্ছে প্রোডাক্টিভ। প্রোডাক্টিভকে বলা হয় এক্সপ্রেসিভও বলা হয়, আর রিসেপটিভকে প্যাসিভ স্কিল বলা হয়, এটাকে অ্যাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ ক্লিয়ার করে বলছি, প্রোডাক্টিভ স্কিলটাকে প্রোডাক্টিভ ভোকাবুলারি ধরেন, যেমন প্রোডাক্টিভ স্কিল বলতে পারেন প্রোডাক্টিভ ভোকাবুলারি। এখানে ভোকাবুলারির কথা হচ্ছে জাস্ট প্রোডাক্টিভিটির অর্থটি জানেন। প্রোডাক্টিভ যখন আসবে তখন এক্সপ্রেসিভ হবে বা অ্যাক্টিভ হবে, আর রিসেপটিভ যখন আসবে তখন প্যাসিভ হবে। শ্রেয়া কী করছে, ডিকটেশনের মধ্যে ভালো স্কোর করছে কিন্তু বাট নট এবল টু ইউজ হোয়াইল স্পিকিং, যখন কথা বলে বা লিখে তখন এক্সপ্রেস করতে পারে না, তখন সেটা তার রিসেপটিভ ভোকাবুলারির মধ্যে পড়ে। একটি হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি, একটি প্যাসিভ। অ্যাক্টিভ হবে যখন আপনি বলতেও পারবেন, লিখতেও পারবেন, যে কোনো সময় বলতে পারবেন, সেটা হবে অ্যাক্টিভ ভোকাবুলারি। আর প্যাসিভ ভোকাবুলারি যখন আপনি বলতে পারবেন না কিন্তু কেউ যখন বলে আপনি শুনে রিকগনাইজ করতে পারবেন, সেটা হবে প্যাসিভ ভোকাবুলারি। এই অপশনের সঠিক অপশনটি হচ্ছে রিসেপটিভ ভোকাবুলারি। Question number 14. Which skill does National Education Policy NEP 2020 find most important for the foundational stage? Foundational stage এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কি? রিডিং অ্যান্ড রাইটিং স্কিল, লিটারেসি অ্যান্ড নিউমারেসি স্কিল, ফাউন্ডেশনাল ম্যাথমেটিক্যাল স্কিল, ফাউন্ডেশনাল স্পিকিং স্কিল। NEP 2020 মতে লিটারেসি অ্যান্ড নিউমারেসি স্কিলের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট দেওয়া আছে, যাতে তারা একটু পড়তে পারে। তারা রিডিং পড়তে পারে, তারা যে সাধারণ নাম্বার যেগুলো আছে তারা নাম্বারগুলো জানে, এটা NEP 2020 অনেক জোর দিয়েছে এর মধ্যে। When you make change in an exercise or text to suit your target learners, it is called adopting, adaptation, evaluation, review. এটা হচ্ছে অ্যাডপ্টিং। এখানে আমাদের 15টি কোয়েশন শেষ হলো। যদি 15টি কোয়েশন বুঝতেও না পারেন, কিন্তু আপনারা যদি কোয়েশনগুলো দেখে প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আর কি করবেন আমি আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা প্র্যাকটিস ছাড়বেন না। ডেইলি একটি পেপার, 2টি পেপার আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের জন্য আপনি CBSE বা NCERTর সাইট থেকে সিটেটের যে সাইট আছে সেই সাইটে গিয়ে আপনি কোয়েশন পেপার ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি পেপারের মধ্যে যে কোনো একটি পেপারের মধ্যে নাম্বারটি লিখে আপনি CDPর 3টি পেপার এইভাবে আপনি সলভ করবেন, ম্যাথসের 3টি পেপার সলভ করবেন, এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। যদি আপনি প্র্যাকটিস করেন না তাহলে আপনার অনেক অসুবিধা হবে। সিটেটের মধ্যে যে 15 লাখ পরীক্ষাটি দেয়, কিন্তু তার মধ্যে পাস করে কতজন? 1.5 লাখ বা 2 লাখ। বাকিগুলো কেন পাস করে না? কারণ তারা প্র্যাকটিস করে না। যদি আপনি নিজে প্র্যাকটিস করেন, কোয়েশনগুলি বা ভিডিওগুলি দেখার পর নিজে প্র্যাকটিস করবেন, তখন আপনি পাস করবেন। এটা আমি আপনাকে একদম ফ্রেন্ডলি অ্যাডভাইস দিচ্ছি। যদি এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত আসছেন, সেটা আপনার জানা রাখবেন। যদি আপনি প্র্যাকটিস করেন না তাহলে আপনি পাস করতে পারবেন না, কারণ পরীক্ষার হলে যে সময় থাকে সেই সময়ের মধ্যে কোয়েশন কমপ্লিট করা যায় না। তাই যদি আপনি আগের থেকে প্র্যাকটিস করে থাকেন, অ্যাটলিস্ট 20টি পেপার আপনার প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। যদি প্র্যাকটিস করেন, আপনার যে পড়ার স্পিড বা কোয়েশনটি খুঁজিয়ে বার করার স্পিড, এলিমিনেট করার স্পিড, সেটা বেড়ে যাবে। আর যত আপনার স্পিড বাড়বে তত আপনার পরীক্ষায় মার্ক ভালো আসবে, সেটা জেনে নিন। যদি প্র্যাকটিস বেশ করেন তাহলে আপনার মার্ক বেশ আসবে, কারণ আপনি পড়ছেন, সবাই পড়ছে কিন্তু প্র্যাকটিস করছে না। তাই আপনি প্র্যাকটিস করা একদমও ছাড়বেন না। ওকে, থ্যাংক ইউ। আর ফিডব্যাক দেবেন কিভাবে যে ক্লাস হয়েছে, বোঝাতে পারছি না সেটা ফিডব্যাক দেবেন। থ্যাংক ইউ।